সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর 14 অধ্যায়ের ত্রিভুজের সর্বসমতা এবং সদৃশ্যকোণী এই অধ্যায়ের একটা থিওরি, যেটা পরীক্ষায় খুবই আসে, এই ধরনের একটা থিওরি আমি করাবো, অর্থাৎ উপপাদ্য 8 বলে এটাকে। এই উপপাদ্যর আমি আগে বলছিলাম যে আসলে এখানে বেশ কিছু থিওরি আছে, সবগুলো আমাদের মনে রাখা সম্ভব নয়। যেগুলো আসলে আমাদের না করলে নয়, আসলে আমি সেগুলো করানোর চেষ্টা করতেছি। আর এখানে সবগুলো থিওরি করে দেওয়াও খুব মুশকিল, কারণ আমাদের এখানে যদি আমি সবগুলো থিওরি করতে যাই বা অনেক টাইমের প্রয়োজন হবে। এই কারণে আমার যেগুলো সম্ভব আর কি, যেগুলো না হলেই নয়, শুধু সেগুলো করানোর চেষ্টা করতেছি। তো দেখি আমরা থিওরিটা আসলে কি ধরনের ছিল। থিওরিটা আসলে এই ধরনের যে এখানে 8 নম্বর উপপাদ্য, যদি দুইটা ত্রিভুজের, অর্থাৎ আমি এখানে একটা এবিসি একটা ত্রিভুজ নিচ্ছি, এখানে ডিইএফ একটা ত্রিভুজ নিচ্ছি, সরি এখানে এবিসি নিচ্ছি, এটি একটু সরাই নেই, এবিসি একটা ত্রিভুজ এবং এখানে ডিইএফ একটা ত্রিভুজ নিচ্ছি। এই দুইটা ত্রিভুজের এর ক্ষেত্রফলের অনুপাত এবং এর ক্ষেত্রফলের অনুপাত যদি সমান হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের যে কোনো একটি বাহু, এর অনুরূপ আর একটা বাহু আছে এখানে, যে কোনো একটা হতে পারে আর কি। অথবা যদি আমি এবি নেই, তাহলে এখানে হচ্ছে ডিই, এখানে যদি বিসি নেই, এখানে হবে ইএফ। অর্থাৎ প্রশ্নটা এই ধরনের, দুইটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত সমান হলে ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত সমান হলে ক্ষেত্রফল দ্বয়ের যদি অনুপাত যদি সমান হয়, তাহলে ওই ত্রিভুজ দ্বয়ের অনুরূপ দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর কি, ক্ষেত্রফলের অনুপাত সমান হবে, ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সমান হবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে কোশ্চেনটা অনেক বড়, যার কারণে আসলে এত বড় কোশ্চেন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি এটাকে আমি সিম্পলিফাই এখানে বলে দিই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজের অনুরূপ বাহু, আমাদের দুইটা অনুরূপ বাহু ফাইন্ড আউট করতে হবে। এই বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যদি আমি এখানে এই ত্রিভুজের একটা বাহু বিসি নেই, এই ত্রিভুজের একটা বাহু যদি আমি ইএফ নেই, তাহলে এই বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ইএফ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত এদের ক্ষেত্রফলের অনুপাতের সমান হবে। জাস্ট এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এবার মনে হয় প্রশ্নটা আমরা বুঝে ফেলছি। এখানে তাই বলছি যে দুইটি সদৃশকোণী ত্রিভুজের এই দুটো আবার সদৃশ হইতে হবে, তাছাড়া কিন্তু হবে না। অনুপাত সমান হলে ওই ত্রিভুজের অনুরূপ দুইটি বাহুর উপর, অর্থাৎ যে কোনো দুইটা বাহু হতে পারে, কথা হচ্ছে বাহু দুইটা অনুরূপ হতে হবে। অনুরূপ বাহুদ্বয়ের অনুরূপ দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যদি এই বাহু নেই, তাহলে এটার বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ইএফ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা সর্বদা সমান হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এবারে
আমরা বিশেষ নির্বাচন করতেছি। আমি আগেই বলছি তোমাদের সুবিধার্থে আমি এখানে সব কিছু লিখে দিচ্ছি, ডিটেলস লিখে দিচ্ছি এখানে। তাহলে আমরা এখানে লিখতে পারি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর দুইটি অনুরূপ বাহু একটা হচ্ছে বিসি এবং হচ্ছে ইএফ, বিসি ও ইএফ। তাহলে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইজ টু এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ এর অনুপাত দ্বয় সমান হবে এর যে কোনো দুইটা, যেহেতু অনুরূপ বাহু দুইটা এখানে বলে দিয়েছি আমরা হচ্ছে বিসি এবং ইএফ যদি অনুরূপ বাহু হয় তাহলে বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তাহলে বিসি স্কোয়ার ইজ টু এবং ইএফ স্কোয়ার, এটি হচ্ছে আমাদের প্রমাণ। তো এবারে অঙ্কন। অঙ্কনটা হচ্ছে এই বিসি এর উপর ই লম্ব অঙ্কন করি, এজি লম্ব অঙ্কন করি, কারণ আমাদের এখানে ই দেয়া আছে, যার কারণে লিখে দিচ্ছি যে এবিসি ত্রিভুজ এ বি সি এ বিসি এর উপর এজি ইকুয়ালস টু, এখানে এইচ দিচ্ছি, এইচ লম্ব আঁকি এবং ডিইএফ ত্রিভুজ ডিইএফ এ ইএফ এর উপর ডিএইচ লম্ব অঙ্কন করি, উপর ডিএইচ, এটা পি ধরলাম, লম্বটা পি লম্ব অঙ্কন করি, লম্ব আঁকি। তো এই ছিল আমাদের আসলে অঙ্কনটা কি ধরনের ছিল, এই ত্রিভুজের মধ্যে এ বি সি ত্রিভুজের মধ্যে বিসি এর উপরে এজি লম্ব অঙ্কন করি, যেখানে এজি ইকুয়ালস টু এইচ ধরে নিলাম, এবং ডিএফ ত্রিভুজের মধ্যে ইএফ এর উপরে ডিএইচ লম্ব অঙ্কন করি, ডিএইচ ইকুয়ালস টু পি ধরে নিয়েছি আমি। তো এই ছিল আমাদের অঙ্কন। এবারে আমি প্রমাণে যাচ্ছি। প্রমাণ। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল সমান লেখা যায় হাফ অফ এবিসি, ভূমি গুণন উচ্চতা, ভূমি আমাদের কত বিসি, ইন্টু হাইটটা কত, উচ্চতাটা কত এজি ইকুয়ালস টু আমি এইচ লিখে দিব সরাসরি। আবার ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ এর ক্ষেত্রফল, ডিইএফ এ ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইএফ ইন্টু পি ধরে নিচ্ছি। এবারে আমরা লিখতে পারি, যেহেতু ক্ষেত্রফল পেয়ে গেছি আমাদের, এদের অনুপাতটা আমাদের সমান প্রশ্নে বলে দেওয়া ছিল, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি ও ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ এটার সমান হবে, এর ক্ষেত্রফলটার অনুপাত হাফ বিসি ইন্টু এইচ হাফ ইএফ ইন্টু পি। এবারে দেখো হাফ আর হাফ ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে গেলে এখানে আসলে থাকে কি আমাদের ত্রিভুজ ক্ষেত্র
এবিসি ইজ টু, এটা ভাগ আকারে আছে, এটাকে আমি নর্মাল আকারে লিখতে পারি। ত্রিভুজ ক্ষেত্র এবিসি আর ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ ইজ ইকুয়ালস টু, আমাদের লেখা যায় বিসি ইন্টু এইচ বাই ইএফ ইন্টু পি। যেহেতু আমি এখানে ফ্র্যাকশন লিখতেছি, এখানেও ফ্র্যাকশন দিয়ে দিই, তাহলে সুবিধা হবে না। ত্রিভুজ ক্ষেত্র এবিসি ভাগ হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ ইজ ইকুয়ালস টু বিসি ইন্টু এইচ এবং ইএফ ইন্টু এইচ বাই এখানে পি। এটা থাকলো আমাদের। ইভেনচুয়ালি আমরা এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম। তারপর আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজে ক্যালকুলেশন যদি করি, ত্রিভুজ এ বি জিতে ত্রিভুজ এ বি জি এ আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি জি ও ত্রিভুজ ডিইএইচ এ আমরা লিখতে পারি বি অ্যাঙ্গেল ইকুয়ালস টু ই অ্যাঙ্গেল। ই অ্যাঙ্গেল লিখতে পারি এবং এজি বি অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু লিখতে পারি ডিএইচ ই অ্যাঙ্গেল, ডিএইচ ই অ্যাঙ্গেল। এর কারণটা হচ্ছে এখানে দেখো আমাদের 90 ডিগ্রি এবং এখানে আমাদের 90 ডিগ্রি, তার মানে এই কোণ আর এই কোণটা অবশ্যই সমান হবে। অতএব আমরা যেহেতু একটা ত্রিভুজের দুইটা কোণ আমাদের সমান, তাহলে অবশিষ্ট কোণদ্বয় অবশ্যই সমান হবে। অতএব অ্যাঙ্গেল বিএজি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইডিএইচ, এই অ্যাঙ্গেল দুটা সমান হবে। তার মানে হচ্ছে এই ত্রিভুজদ্বয় আমাদের সদৃশ্যকোণ হয়ে যাচ্ছে। এখন আমরা লিখতে পারি এইচ বাই পি ইজ ইকুয়ালস টু এই বাহুর অনুপাত বাই এই বাহুর অনুপাত, অথবা এই বাহুর অনুপাত বাই এইচ বাই পি, এই বাহুর অনুপাত বাই এই বাহুর অনুপাত ইকুয়ালস টু লেখা যাবে আমাদের এবি বাহুর অনুপাত আর হচ্ছে ডিই বাহুর অনুপাত, এবং এই অনুপাতটা সমান হবে বিসি বাহুর অনুপাত এবং ইএফ বাহুর অনুপাত। দেখো এখন কথা হচ্ছে এই দুটো ঠিক আছে, কিন্তু এই বাহুটা, এই যে বিসি বাহু আর ইএফ বাহু, তোমরা যদি বলো যে আসলে ভাই এটা কিভাবে আসলো, দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশ্যকোণী, কিন্তু এখানে প্রশ্নে বলে দেওয়া ছিল যদি দুইটা ত্রিভুজ সদৃশ্যকোণী হয় তার মানে এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত সমান হবে। অনুরূপভাবে আমরা এটা লিখতে পারি। তার মানে কি, আমরা অনুপাতের ডেফিনিশনে আসলে পড়ছিলাম যে এই প্রথম যে রেশিওটা আর লাস্ট যে রেশিওটা এটা আমরা ইকুয়াল লিখতে পারি, কারণ এখানে সব জায়গাতে ইকুয়াল দেওয়া আছে। অতএব এইচ বাই পি ইকুয়ালস টু বিসি বাই ইএফ। এই বিষয়টা এমন এক ধরনের যে আসলে প্রয়োজন মিটে গেলে কারো দরকার নাই, এ ধরনের বিষয়টা আমাদের আসলে শুধু দরকার ছিল, এটা আমরা বাদ দিয়ে দিয়েছি। অর্থাৎ তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি শুধু সেটা নিবা আর বাকিটা ফেলে দিয়ে দিবা। ঠিক এ ধরনের এইচ বাই পি ইকুয়ালস টু বিসি বাই ইএফ আমাদের দরকার, শুধু এটা নিয়েছি। তো এই মানটা আমরা যদি এখন এখানে বসাই দেই তাহলে কি আসে, এইচ বাই পি, দেখো আমি এখানে বের করে ফেলছি, এইচ বাই পি ইকুয়ালস টু বিসি বাই ইএফ। এখন আমি এইটাতে বসাই দিচ্ছি, এটা 1 নং দাও, তাহলে এইচ বাই পি এর মান 1 নং এ বসাই। এইচ বাই পি ইজ ইকুয়ালস টু বিসি বাই ইএফ 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি, ত্রিভুজ ক্ষেত্র এবিসি ও ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ ইজ ইকুয়ালস টু হবে বিসি বাই ইএফ ইন্টু এইচ বাই পি। এবারে মানটা বসাই নিচ্ছি, বিসি বাই ইএফ, দেখো এখানে এইচ বাই পি এর মানটা কত ছিল আমাদের, বিসি বাই ইএফ,
ইন্টু বিসি বাই ইএফ। তার মানে কি আমরা লিখতে পারি না বিসি আর বিসি গুণন, তাহলে বিসি স্কোয়ার লিখতে পারি কি না, এবং ইএফ আর ইএফ গুণন করলে ইএফ স্কোয়ার লিখতে পারি কি না। তার মানে আমাদের এখানে আসতেছে ত্রিভুজ ক্ষেত্র এ বিসি বাই ত্রিভুজ ক্ষেত্র ডিই এফ ইজিকোস এটা লিখতে পারি আমরা। এখন দেখো এর পরের লাইন আসলে কিভাবে লিখতে পারি। আমি যদি এখানে লিখি এ ভাগ অবস্থায় আছে কে অনুপাত আকারে প্রকাশ করা যায়, ত্রিভুজ ক্ষেত্র এ বিসি ইজ টু ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ ইজ ইকুয়ালস টু হবে বিসি স্কোয়ার ইজ টু ই এফ স্কোয়ার। এইটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে আমাদের হচ্ছে এই যে সদৃশ্যপূর্ণ দুইটা ত্রিভুজ নিব তাদের অনুরূপ বাহু একটা হচ্ছে বিসি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার কেন দিচ্ছি, বর্গের কথা বলা আছে, বর্গের এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার করলে ওই বর্গের ক্ষেত্রফলটা পাওয়া যায়। এই জন্য বিসি বাহুর উপর অঙ্কিত বর্গ যদি এই ধরনের হয় তাহলে এই বিসি বাহুর উপর আমাদের যদি বর্গ দেই তাহলে আমরা এর ক্ষেত্রফলটা পেয়ে যাব। সিমিলার উপায়ে ইএফ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইএফ স্কোয়ার। তো এই ছিল আমাদের এই থিওরিটা। এই থিওরিটা অনেক ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রায়ই আসে আমাদের এই থিওরিটা। এখন আমি আরেকটা চিহ্ন দেখাচ্ছি। এই প্রশ্নটা আমাদের 2 নম্বরের পরীক্ষায় ক নম্বর অর্থাৎ সৃজনশীলের ক নম্বর প্রশ্নে আসে যে কোনো একটা রেখাকে যে কোনো রেখাকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করো। যে কোনো একটা রেখাকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করো। এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আমাদের। এই প্রশ্নটা 2 নম্বরের পরীক্ষায় আসে। এখানে বলা থাকে যে এটা একটা কোশ্চেন থাকে, আর একটা কোশ্চেন হচ্ছে 7 সেন্টিমিটার রেখাকে দৈর্ঘ্য বিশিষ্ট রেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করো। তো আমাদের এখানে দুইটা কোশ্চেন, কখনো আসলে চলক দিয়ে দিচ্ছে, কখনো আসলে সেন্টিমিটার দিয়ে দিচ্ছে। এটা কিন্তু সেন্টিমিটার না, আগে বলেছিলাম যে আসলে অনুপাত কখনো আমাদের হতে পারে না, দৈর্ঘ্য হতে পারে না, অনুপাত আসলে অনুপাতই, রেশিওই। তো আমরা দেখি এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি। এখানে বলছে যে কোনো রেখাকে, আমি যে কোনো একটা রেখা নিচ্ছি এভাবে। আমি আসলে এখানে কাটা কম্পাস দিয়ে তোমাদের দেখাইতে হবে, কাটা কম্পাস এবং পেন্সিল খুব ভালোভাবে দেখাইতে হবে। যে কোনো একটা রেখা নিচ্ছি, আমি এবি রেখা নিচ্ছি। তো এবি রেখাকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। তো এখানে যে কোনো রেখা নিয়ে আবার যে কোনো একটা রেখা নিব, এই রেখাটাকে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল এঁকে নিব। অর্থাৎ তোমার হচ্ছে এখানে যদি আমি সি দেই তাহলে সিএবি একটা কোণ এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে এখানে এম দেখো আমাদের হচ্ছে চলক, এখানে এম এর নির্দিষ্ট কোনো মান নাই, তুমি ইচ্ছা মতো নিতে পারো, কিন্তু তোমাকে ব্যাখ্যা স্পষ্ট করে বলতে হবে যে আমি এই অংশটা এম নিয়েছি। এম অংশ এইখান থেকে আমি এম অংশ কেটে নিলাম এবং এইখান থেকে এমকে কেন্দ্র করে আবার এন পার্টটা এদিকে কেটে নিলাম। তো আমাদের কাটাকাটি শেষ। এখন এই পার্টটাকে আমি বি এর সঙ্গে যোগ করে দিলাম, সিকে আমি বি এর সঙ্গে যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এই যে এই অ্যাঙ্গেলের মাপ নিয়ে আবার এইখানে একটা অ্যাঙ্গেল অঙ্কন করতে হবে। তাহলে এদিক দিয়ে এটা যোগ করে দিতে হবে। যোগ করে দিলাম। যোগ করে দিলে এই এবি রেখাটাকে এটা হচ্ছে m/n অনুপাতে ভাগ করা হয়ে গেল। তো এভাবে আসলে গেস পাওয়ার দিয়ে এটা করতে হয়। এখন পরের যে কোশ্চেনটা, যে 7 সেন্টিমিটার রেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। তো তোমাকে এখানে 7 সেন্টিমিটার একটা রেখা নিতে হবে। এখন 3:2 এবং একটা যে কোনো মাপের একটা তুমি অ্যাঙ্গেল নিয়ে নিবা। অ্যাঙ্গেল নেওয়ার পরে এখানে এ বি দিবে, এখানে 7 সেন্টিমিটার, এখানে সি দিচ্ছি আমি, এখানে 3 সেন্টিমিটার এদিক থেকে স্কেল দিয়ে মেপে তুমি এখানে 3 সেন্টিমিটার নিয়ে নিবা। তারপর এখানে 2 সেন্টিমিটার এদিক দিয়ে নিয়ে নিবা। আসলে তোমার এইখানে যদি 7 সেন্টিমিটার থাকে তাহলে এখানে সেন্টিমিটার নিবা, এখানে যদি মিটার থাকে তাহলে এখানে মিটার দিয়ে কাজ করতে হবে তোমাকে। আসলে কিন্তু এগুলো সেন্টিমিটার বা মিটার কিছুই না, এটা জাস্ট হচ্ছে একটা অনুপাত। এখন সি থেকে বি যোগ করে দিবা এবং এই সি অ্যাঙ্গেলের সমান করে আবার এইখানে আর একটা অ্যাঙ্গেল অঙ্কন করবা। দেন এই বৃত্তচাপের ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটা
রেখা অঙ্কন করে নিব। তাহলে এই এবি রেখাকে এটা হচ্ছে 3:2 অনুপাতে ভাগ করার শেষ আর কি। তো এই ছিল আজকে আমাদের আজকের মতো এখানেই এই অধ্যায়ের আলোচনা শেষ করে ফেললাম। আল্লাহ হাফেজ।